আজকের গল্প সম্পর্ক। বাবা, মা কেমন আছেন? তুই একবার এসে দেখে যা। বারবার তোর কথাই বলছেন, কিন্তু এখন তো কোনো মতেই সম্ভব হচ্ছে না বাবা। একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছি। তাছাড়া তোমার জামাইও নিজের কাজে পাশের শহরে গেছে কয়েকদিনের জন্য। মাকে বোঝাও একটু। চুপ করে থাকেন মানিকবাবু। মেয়ে সুদূর আমেরিকা থেকে টুকটাক আরও 2-4টে কথা বলে ফোন কেটে দিল। তারও আর কথা বাড়াবার বিশেষ আগ্রহ ছিল না। স্ত্রী শর্মিলা দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে প্রায় শয্যাশায়ী। একমাত্র মেয়ে বিদেশে চাকরি সূত্রে গিয়ে সেখানেই থেকে গেছে 3 বছর হয়ে গেল। 1 বছর পরই দেশে ফিরে আসার কথা ছিল তাদের। জামাই তার থেকে বছরখানেক আগে সেখানে গেছিল চাকরিতে ট্রান্সফার হয়ে। এখন তার মনে হয় না যে তারা আর দেশে ফিরে আসবে, কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়েও একবার দেখে যাওয়ার মতন সময় করে উঠতে পারেনি সে। এটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি। অথচ এই মেয়েই মাকে ছাড়া একটা দিনও থাকতে পারত না। শর্মিলাও প্রচণ্ড মিস করছে মেয়েকে। চাপা স্বভাবের জন্য স্বামীর কাছে তার মনোভাব লুকিয়ে রাখার চেষ্টা করলেও মানিকবাবু সেটা ভালোই বুঝতে পারেন। মিলি ফোন করেছিল বুঝি? বারান্দা থেকে ঘরের ভেতরে ঢুকতেই ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলেন শর্মিলা। হ্যাঁ বলেই একটা বই সেলফ থেকে টেনে নিয়ে জানালার পাশে রাখা ইজি চেয়ারে বসে বইয়ের পাতায় মুখ ডোবান মানিকবাবু। এই মুহূর্তে শর্মিলার মুখোমুখি হতে চান না তিনি। অনেক চিকিৎসার পরও শর্মিলা কিছুতেই সুস্থ হয়ে উঠছে না। ডক্টরের কথায় পেশেন্ট মানসিকভাবে চাইছেন না যে তিনি সেরে উঠুন। বাহ্যিক ওষুধের সঙ্গে সেটাও অত্যন্ত জরুরি। তাই মিলির এখানে আসার ব্যাপারে এই এড়িয়ে যাওয়া সুর শর্মিলার কানে দিতে চান না তিনি। একেবারেই ভেঙে পড়বেন তাহলে। তার সংক্ষিপ্ত উত্তরে এবং হাবভাব দেখে আর কিছু না বলে শর্মিলা পাশ ফিরে চোখের জল লুকোবার চেষ্টা করেন। মেয়েকে এক নজর দেখার জন্য বুক হুহু করে ওঠে তার। তিনি যেন আভাস পাচ্ছেন যে আর বেশি দিন সময় হাতে নেই তার। মেয়ের সাথে বুঝি আর দেখা হলো না। ঘড়ির দিকে তাকান মানিকবাবু। সন্ধে 7:30 বেজে গেছে। ইদানিং রোজকার অভ্যেস যেন অ্যালার্ম দিয়ে তার মগ্নতা ভাঙায়। শর্মিলাকে ওষুধ দেওয়ার সময় হয়েছে। মনের অস্থিরতা চাপা দেওয়ার জন্য বইটার আশ্রয় নিয়ে ধীরে ধীরে তাতেই মগ্ন হয়ে গিয়েছিলেন তিনি। শর্মিলার কাছে এসে ধীরে মাথায় হাত ছোঁয়ালেও তিনি 2 চোখ মেলে তাকান। চোখে হতাশার ঘন ছায়া। বুক মুচড়ে ওঠে তার। ওষুধ খেয়ে নাও, রাতের খাবার সময় হয়ে এসেছে। এখানেই নিয়ে আসি দুজনের খাবার। খাবার গরম করে নিয়ে টি টেবিলটা বিছানার কাছে টেনে আনেন। শর্মিলাকে উঠিয়ে পেছনে বালিশে হেলান দিয়ে বসিয়ে দেন। নিজে উঠে বসার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছেন শর্মিলা দেবী। চামচ দিয়ে খাইয়ে দিতে থাকেন। আজ শর্মিলার খাওয়ার আগ্রহ নেই। কয়েক চামচ খেয়েই জলের গ্লাসের দিকে হাত বাড়ান। ওনাকে খেয়ে নিতে বলে চোখ বন্ধ করে শুয়ে পড়েন। না, তোমায় যেতে হবে না, জেদ ধরে মিলি। সে কি রে, তোর বাবা তো রয়েছেন। মায়ের শরীর ভালো নেই, আমায় দেখতে চাইছেন। বুড়ো হয়ে গেছেন, কবে আছেন কবে নেই। আমি তো আজ যাব আর কাল বিকেলেই ফিরে আসব। একটা দিনের তো ব্যাপার। তোর পরীক্ষা না থাকলে তোকে সাথে নিয়েই যেতাম। কিন্তু তুমি তো জানো মা যে তোমায় ছেড়ে একদিনও আমি থাকতে পারি না। মন খুব খারাপ করে আমার। ওহো পাগলি একটা। জড়িয়ে ধরতে যান মেয়েকে শর্মিলা। তোকে ছেড়ে আমি বুঝি থাকতে পারি? স্নেহে ছলছল করে ওঠেন তিনি। মিলিকে ছুঁতে পারছেন না কেন? কাছেই তো রয়েছে। কিন্তু হাত বাড়ালেই মনে হচ্ছে যেন কত দূরে, ধরা ছোঁয়ার বাইরে। মিলি, কাছে আয় মা, হাতটা বাড়া দেখি। পাশের খাটেই শোন মানিকবাবু। সকালে উঠে ফ্রেশ হয়ে একেবারে চা বানিয়ে নিয়ে এসেই শর্মিলাকে ওঠাতে যান। একটা হাত অসহায়ভাবে এলিয়ে খাটের থেকে নিচে ঝুলছে। আলতো করে হাতখানি নিজের হাতে নিয়ে উঠিয়ে দিতে গিয়েই চমকে ওঠেন। এত ঠান্ডা কেন? পালস দেখতে গিয়ে তার নীরবতা তাকে স্ট্যাচু করে দেয়। আর বুঝি
নড়তেও পারবেন না তিনি। এত তাড়াতাড়ি কিছু না বলেই তার শান্ত স্বভাব অনুযায়ী চুপচাপ চলে গেলেন শর্মিলা। হ্যালো মামনি, গলার স্বর আটকে যাচ্ছে। মেয়েকে কন্ট্যাক্ট করেন মানিকবাবু। জামাই সুদীপ্ত রিসিভ করে। খবর শুনে নিরুত্তাপ সুরে জানায় যে মিলি একটু বাইরে গেছে, ফিরলেই তাকে কল ব্যাক করতে বলবো। ফোন পাশে রেখে স্তব্ধ হয়ে বসে থাকেন মানিকবাবু। কতক্ষণ এভাবে বসেছিলেন খেয়াল করেনি। ফোনের রিং শুনে জেগে ওঠেন তিনি। বাবা, হঠাৎ করে এমনভাবে মা চলে যাবেন ভাবিনি। যাই হোক, তোমার যা করণীয় তুমি করে নাও। জানি একা তোমার কষ্ট হবে, কিন্তু ভিসা টিসা এসব অনেক ঝামেলা এখন। পুরো করে যাওয়া মুশকিল এখন। সাবধানে থেকো। ওদিক থেকে মিলির আবেগহীন স্বর ভেসে এলো। মানিকবাবু ফোনটা সুইচ অফ করে দিলেন। এখানে কাছাকাছি কোনো নিকট আত্মীয় নেই তার। তাছাড়া তিনি সবার সাথে বিশেষ মেলামেশাও করতে পারতেন না। চাকরি জীবনে অফিস আর বাড়ির গণ্ডিতেই সীমাবদ্ধ থাকতেন। শর্মিলাই যা সবার সাথে মিলেমিশে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। রিটায়ার করার পর নিজের তৈরি ছোট্ট লাইব্রেরিতে সময় কাটানো এখন তার প্রিয় শখ। অবশ্য সোসাইটির বিভিন্ন অনুষ্ঠানে যোগ না দিলেও তাদের চাঁদা দিতে কার্পণ্য করতেন না তিনি। আজ এই বিপদের দিনে ক্লাবের ছেলেরা পরম আত্মীয় হয়ে সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। কি গো, বই মুখের সামনে রেখে কি ভাবছো? পড়ছো বলে তো মনে হচ্ছে না। তুমি কিভাবে বুঝলে যে না পড়ে এমনি এমনি কিছু ভাবছি? বা রে, আমি তোমায় বুঝবো না তো কে বুঝবে? বড্ড একা হয়ে পড়েছ, তাই না? মেয়েও তো পর হয়ে গেছে সব দিক দিয়ে। একটা খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না। দেখে যাওয়া তো দূরের কথা। আমি সবই বুঝতে পারতাম, কেবল তুমি যাতে কষ্ট না পাও তাই চুপ করে থাকতাম। আমার একটা কথা রাখবে প্লিজ? তোমার কথা রাখিনি এমন হয়েছে কি কখনো? কিন্তু ওই জানালার পাশে দাঁড়িয়ে কথা বলছো কেন? কাছে এসো, বসো না। মিষ্টি হেসে একটু চুপ করে থেকে আবার বলেন শর্মিলা, তুমি প্রমিস করো আগে যে আমি যা বলবো তাই করবে তুমি। এখন এই বুড়ো বয়সেও অবিশ্বাস? প্রমিস করতে হবে? হেসে তাকান মানিকবাবু স্ত্রীর দিকে। তুমি আর একটা বিয়ে করে ফেলো, তোমার কষ্ট দেখে আমি মুক্তি পাচ্ছি না। মনে রেখো, কথা দিয়েছো কিন্তু। মুক্তি? চমকে তাকান মানিকবাবু। ঘুম ভেঙে উঠে বসেন বিছানায়। জানালার দিকে তাকিয়ে দেখেন সেখান দিয়ে চাঁদের আলো এসে তার সারা শরীরে মায়াময় স্নিগ্ধতায় ছড়িয়ে পড়েছে। স্বপ্ন ছিল, বিশ্বাস হচ্ছে না যেন। স্বপ্নের প্রতিটি কথা তার মাথায় রিন রিন করে বেজেই চলেছে এখনও। প্রায় 2 বছর হতে চলল শর্মিলা আর নেই। তিনি কিন্তু সবসময় তাকে পাশেই অনুভব করে এতগুলো দিন কাটিয়ে দিলেন। তার এখন 72, আর 5 বছরের ছোট ছিলেন শর্মিলা। স্ত্রীর এই অকাল চলে যাওয়ার ভেঙে পড়েছেন তিনি। সময় ধীরে ধীরে সইয়ে দিচ্ছে সব, তবে শারীরিক অক্ষমতা থাবা বসাতে শুরু করেছে। পাশের টেবিলে রাখা জাগ থেকে 1 গ্লাস জল ঢেলে খেয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। চারিদিকে যেন একটু একটু করে বলে যাওয়া শর্মিলার কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছে। বিছানায় এসে চোখ বন্ধ করে শুয়ে ভাবতে থাকেন তাই নিয়ে। কখন ঘুম এসে যায় এর মধ্যে তিনি জানতে পারেননি। সকালে উঠেও কাল রাতের স্বপ্নের কথাটা মাথায় নড়ে চড়ে বেড়াতে থাকে। তাকে এ নিয়ে ভাবতে বাধ্য করে। টেবিলে বসে কাগজ কলম টেনে বিজ্ঞাপনের একটা খসড়া বানিয়ে ফেলেন। কেন্দ্রীয় সরকারের চাকুরি থেকে অবসরপ্রাপ্ত 72 বর্ষীয় বৃদ্ধের জন্য অনূর্ধ্ব 50-এর পাত্রী চাই। ইচ্ছুক ব্যক্তি নিম্নলিখিত নাম্বারে অথবা ঠিকানায় যোগাযোগ করুন। পরের দিনের নিউজ পেপারে বিজ্ঞাপন বেরোনো মাত্র ফোন কলের বন্যা বয়ে যেতে লাগলো। কখনো অভিভাবক, কখনো বা পাত্রী নিজেই ফোনে উৎসুকতা জাহির করতে লাগলো। বিকেলের দিকে এলো মেয়ের ফোন।
এতদিনে বাবাকে মনে পড়ার কারণ বুঝতে না পেরে রিসিভার ওঠান মানিকবাবু। তুমি কি পাগল হয়ে গেছো? সুনামি এসে আছড়ে পড়ে ওদিক থেকে। কেন? তোর হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন? সংযত সুরে প্রশ্ন রাখেন তিনি। আমার শ্বশুরবাড়ি থেকে এক্ষুনি খবর পেলাম যে তুমি নাকি বিয়ের জন্য অ্যাড দিয়েছো নিউজ পেপারে। তাও আবার অল্প বয়সী মেয়ে চাই তোমার। কেন বলতে পারো? আর আমি কি তোমার কেউ নয়? এখন তো যে তোমায় বিয়ে করবে তোমার সম্পত্তির লোভে করবে, সেটা কি ভেবে দেখেছো? আর নিউজ পেপারে অ্যাড দিয়ে এই বয়সে বিয়ে ধন্যি করলে তুমি। আমার শ্বশুরবাড়িতে আর মুখ দেখাবার উপায় রইল না। আমার শরীর আর চলে না, একা থাকার সাহস হারিয়ে ফেলেছি মামনি, তাই এই ডিসিশান নেওয়া। একা থাকতে অসুবিধা হচ্ছে তো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে পারো, আজকাল তো সব রকমের সুবিধা থাকে সেখানে। এদেশে তো সবাই তাই করে। তাহলে ধৈর্য ধরে আমার কথাটা শোন, প্রত্যেকটা পয়েন্ট ভেবে দেখিস। এবার কঠোর হলেন তিনি। প্রথম, আলাদাভাবে তোর প্রাপ্য তোর নামে রেখে দিয়েছি, চিন্তা করিস না। দ্বিতীয়ত, অল্প বয়সী মেয়ে চাই এই জন্য যে সে আমার সেবা শুশ্রূষা আমার শেষ সময় পর্যন্ত করে যেতে পারবে। বিয়ে মানেই সবসময় শরীরের মিলন নয়, মনের মিলনটাই আসল। আর তার জন্য চাই একটা ভালো মনের মেয়ে। বয়সের ডিফারেন্স এখন গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমায় ভালোভাবে বেছে নিতে হবে সঠিক মেয়েটি। আমি দীর্ঘদিন একটা দায়িত্বপূর্ণ পদে চাকরি করেছি, মানুষ পরখ করার ক্ষমতা আমার ভালোই আছে মনে করি। তৃতীয়, তুই বলতে পারিস যে একটা সবসময়ের জন্য কাজের মেয়ে রেখে দিলেই হয়, কিন্তু আজকাল নানা রকম কথা শুনছি, অকারণ বদনাম রটতে পারি, বিয়ে করে নিলে সে ভয় আর থাকবে না। চতুর্থ, বৃদ্ধাশ্রম মন্দ নয়, কিন্তু তাদের নিশ্চয়ই কিছু নিয়ম শৃঙ্খলা থাকবে, তা মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। তুই তো জানিস আমি অত্যন্ত স্বাধীনচেতা মানুষ, শেষ জীবনে আর সেটা পোষাবে না। ফোনের অপর প্রান্ত থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ শুনে ফোনটা কেটে দেন মানিকবাবু। প্রিয়তমা শর্মিলাকে স্বপ্ন হলেও কথা দিয়েছেন, তাছাড়া নিজের জীবনে ব্যক্তিগত সমস্ত ডিসিশন তিনি বরাবর দৃঢ়ভাবে নিজেই নিয়ে এসেছেন, আজও তার ব্যতিক্রম হবে না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।